গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা এইচজি ওয়েলসের দ্য ইনভিজিবল ম্যানের পার্ট 2 এর ক্লাসটা করব। আমরা আগের দিনের ক্লাসে ইনভিজিবল ম্যান নভেলটি সম্পর্কে জেনেছি, নভেলের যে রাইটার বা নভেলিস্ট এইচজি ওয়েলস সম্পর্কে জেনেছি এবং ক্যারেক্টারগুলোকে জেনেছি। আজকে আমরা এই ক্লাসে স্টোরিটা বা সামারিটা জানব। তো চলো আমরা আজকের এই ক্লাসে শুরু করি দ্য ইনভিজিবল ম্যানের সামারি। আর আগের ক্লাসটা যারা করনি, আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আগের ক্লাসের, তো তোমরা সেই লিঙ্ক ফলো করে সেই ক্লাসটি করে নিতে পারো। তো চলো শুরু করা যাক দ্য ইনভিজিবল ম্যানের সামারি। আমরা আগের দিন এর বাকি অনেকগুলো বিষয় জেনেছি। আমরা আমাদের নভেলিস্টকে জেনেছি, আমরা নভেলটা সম্পর্কে জেনেছি, ক্যারেক্টারগুলো জেনেছি। তো আজকে আমরা সামারিটাকে নিয়ে ডিল করব। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের প্লট, সামারি বা স্টোরি। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আ মিস্টেরিয়াস ম্যান গ্রিফিন অ্যারাইভস অ্যাট দ্য লোকাল ইন owned by Mr. and Mrs. Hall of the English village of Epping, West Sussex during a snowstorm. তাহলে গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি একজন মিস্টিরিয়াস ম্যান যার নাম হচ্ছে গ্রিফিন। সে একটা হোটেলে আসছে। হোটেলটার মালিককে মিস্টার এবং মিসেস হল নামে দুজন ব্যক্তি। এবং গল্পটা কোথায় শুরু হচ্ছে? ইপিং নামে একটা ভিলেজে। এই ইপিং কোথায় অবস্থিত? ওয়েস্ট সাসেক্সে অবস্থিত। ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সে ইপিং নামে একটা ভিলেজের গল্প। এবং সময়টা হচ্ছে স্নো স্টর্মের সময়, মানে তুষারপাতের সময়। তো সেখানে গ্রিফিন নামে একটা কেমন মানুষ? মিস্টেরিয়াস ম্যান, খুব অদ্ভুত রকমের মানুষ। সে মিস্টার এবং মিসেস হলের যে সরাইখানা সেখানে এসে পৌঁছাচ্ছে। তো নেক্সট কি হচ্ছে গল্পে দেখো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি দ্য স্ট্রেঞ্জার ওয়ার্স আ লং স্লিভড থিক কোট অ্যান্ড গ্লাভস। এই যে স্ট্রেঞ্জার, এই যে মিস্টেরিয়াস ম্যান গ্রিফিন যে হোটেলে এলো, সে কি পরে আছে? সে লং স্লিভ জামা পরে আছে এবং তার শরীরে একটা থিক কোট রয়েছে, মানে একটা মোটা কোট পরে রয়েছে সে, আর হাতে গ্লাভস পরে আছে। হিজ ফেস ইজ হিডেন এন্টায়ারলি বাই ব্যান্ডেজেস এক্সেপ্ট ফর এ ফেক পিঙ্ক নোজ। এবং তার শরীর ঢাকা রয়েছে ব্যান্ডেজ দিয়ে, ঠিক যেমন মমিদেরকে আমরা মমি দেখেছি মিশরের পিরামিডে, ওই মমিগুলোকে যেমন ব্যান্ডেজ দিয়ে ঢাকা দেওয়া থাকে, তার সারা শরীর ব্যান্ডেজ দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। এবং শুধু তার একটা নাক দেখতে পাওয়া যাচ্ছে, নাকটা পিঙ্ক কালারের বা গোলাপি রঙের, কিন্তু নাকটাকে দেখেই বোঝা যাচ্ছে যে নাকটা একটা ফেক নাক। অ্যান্ড হি ওয়ার্স আ ওয়াইড ব্রিমড হ্যাট, এবং সে একটা বড় মতো গোল মতো একটা টুপি পরে আছে। হি ইজ এক্সেসিভলি রিকালসিভ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি তার ক্যারেক্টারটাকে, যে সে কেমন মানুষ। সে কেমন মানুষ? হি ইজ এক্সেসিভলি রিকালসিভ, রেক্লুসিভ বা আত্মকেন্দ্রিক। তাহলে সে হচ্ছে প্রচণ্ড রেক্লুসিভ ম্যান, আত্মকেন্দ্রিক মানুষ। ইনরাস্কিবল, সে সবসময় খুব ব্যাড টেম্পার, মানে বদরাগী বা বদমেজাজি, তাকে বলা হয় কি? ইররাস্কিবল। আর কি? আনফ্রেন্ডলি, অবন্ধুত্ব সুলভ, সে কারোর সাথে সহজে বন্ধুত্ব করতে চায় না। অ্যান্ড ইন্ট্রোভার্টেড, যে আত্মকেন্দ্রিক বা স্বার্থপর সেরম টাইপের লোক। তাহলে দেখো আমরা ওই গ্রিফিনের ক্যারেক্টারের বৈশিষ্ট্যগুলো পেলাম। কি কি পেলাম? যে সে হচ্ছে রেক্লুসিভ, ইরাস্কিবল, আর হচ্ছে আনফ্রেন্ডলি, আর হচ্ছে ইন্ট্রোভার্টেড। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিকগুলো আমরা গ্রিফিন সম্পর্কে পেলাম। আমরা নেক্সট কি পাচ্ছি? হি ডিমান্ডস টু বি লেফট অ্যালোন অ্যান্ড স্পেন্ডস মোস্ট অফ হিজ টাইম ইন হিজ রুমস ওয়ার্কিং উইথ এ সেট অফ কেমিক্যালস অ্যান্ড ল্যাবরেটরি অ্যাপারেটাস, অনলি ভেঞ্চারিং আউট অ্যাট নাইট। সে
হোটেলে আসার পরই সে বলে দিল যে সে কিন্তু একা থাকবে, তাকে যেন কেউ ডিস্টার্ব না করে, সে হোটেলের মধ্যে তার রুমের মধ্যে একা থাকবে। এবং সে কি করতে শুরু করলো, সে তার হোটেলের রুমের মধ্যে কিছু কেমিক্যাল নিয়ে বসলো। সেটা ছোট্ট মতো রুমটার মধ্যে ল্যাবরেটরি বানালো, সে ল্যাবরেটরিতে সে কিছু কেমিক্যাল নিয়ে বসলো এবং সেই কেমিক্যাল নিয়ে সে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট শুরু করলো। সে শুধুমাত্র রাত্রেবেলায় বাইরে বেরোয়, বাকি সব সময় কিন্তু সে কী করে, সে ওই রুমের মধ্যে থাকে এবং কেমিক্যাল নিয়ে এক্সপেরিমেন্ট করে। While Griffin is staying at the inn, hundreds of strange glass bottles arrive. তাহলে গ্রিফিন কি করছে, ওই হোটেলে থাকছে। গ্রিফিন যখন হোটেলে থাকছে, গ্রিফিনের কাছে প্রায় ডেলি বাইরে থেকে বিভিন্ন গ্লাস বটলস আসছে, গ্লাসের কি বিভিন্ন বোতল আসছে, কাঁচের বিভিন্ন বোতল। এইগুলো কিন্তু মানুষের মধ্যে কি তৈরি করলো, একটা সাসপেক্ট তৈরি করলো যে এত বোতল নিয়ে লোকটা কি করে, এত কাঁচের বোতল কেন অর্ডার করছে, এত কাঁচের বোতল কেন বাইরে থেকে নিয়ে আসছে। এটাকে ভেবে সবাই কিন্তু তার প্রতি একটা সাসপেক্ট ফিল করলো। এরপর কি হচ্ছে, মেনি লোকাল টাউন্স পিপল বিলিভ দিস টু বি ভেরি অড। তাহলে দেখো গ্রামের লোকেদের মধ্যে ছড়িয়ে পড়লো ব্যাপারটা, গ্রামের লোকেরা এই জিনিসটাকে টোটালি অড ভাবতে শুরু করলো। He becomes the talk of the village with many theorizing as to his origins. তাকে নিয়ে গ্রামে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলতে শুরু করলো এবং তার ওই অরিজিনকে নিয়ে বিভিন্ন রকম আলোচনাও হতে শুরু করলো। নেক্সট কি হচ্ছে দেখো, তাহলে সে একটা আলোচনার বিষয় হয়ে গেল কোথায়, আমাদের ওই গ্রামের মধ্যে, ওই ইপিং ভিলেজের মধ্যে। কেন, কারণ সে যখন ওখানে ছিল সে ডেলি অনেক কাঁচের বোতল অর্ডার করত এবং সেগুলো সে কী করতো কেউ জানে না, সেই কারণে মানুষের মধ্যে একটা সাসপেক্ট তৈরি হয়ে গেল। আমরা প্রথমেই জেনেছি যে সে কেমন টাইপের মানুষ, সে রেক্লুসিভ মানুষ, ইরাস্কিবল মানুষ, আনফ্রেন্ডলি, ইন্ট্রোভার্টেড মানুষ। তাহলে এগুলো আমরা আগেই জেনেছি। তাহলে আগেই যখন জেনেছি, তাহলে দেখো সে নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়, তাহলে সে স্ট্রেঞ্জ একটা অদ্ভুত রকমের মানুষ, সেটা আমরা দেখতে পেয়ে গেলাম। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, নেক্সট দেখতে পাচ্ছি meanwhile a mysterious burglary occurs in the village. হঠাৎ করে গ্রামে একটা ডাকাতি হলো। গ্রিফিন is running out of money and is trying to find a way to pay for his board and lodging. তাহলে এদিকে গ্রিফিনের টাকা পয়সা শেষ হয়ে গেছিল, গ্রিফিনকে ওই হোটেলে থাকতে গেলে তাকে তো টাকা দিতে হবে, তো চুরিটা সেই করলো, চুরিটা সাসপেক্ট করা হচ্ছে সেই করলো। When his landlady demands that he pay his bill and quit the premises, he reveals part of his invisibility to her in a fit of anger. নেক্সট কি হলো, তার যে ল্যান্ডলেডি মিসেস হলস, সে ডিমান্ড করলো যে গ্রিফিন তোমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাকে কি করতে হবে, তোমার বিলটা পেমেন্ট করতে হবে এবং বিল পেমেন্ট করে তোমাকে এই হোটেল ছেড়ে চলে যেতে হবে। তখন কি হলো, এটা করার কারণে সে একটু রেগে গেল। সে রেগে গিয়ে মিসেস হলসের সামনেই সে কী হতে শুরু করলো, ইনভিজিবল হতে শুরু করলো। An attempt to apprehend the stranger is thwarted when he unravels to take advantage of his invisibility, fights off his would-be captors and flees to the downs. তাহলে কি হলো, সে আস্তে আস্তে নিজেকে ইনভিজিবল করতে শুরু করলো। কিভাবে, কারণ সে ব্যান্ডেজ ট্যান্ডেজ বেঁধে আছে, সে ব্যান্ডেজগুলো খুলে দিলেই সে অদৃশ্য হয়ে যাবে, তো সেই অদৃশ্য হয়ে গেল। সে যখন অদৃশ্য হয়ে গেল তখন ওখানে হোটেলে আরও অনেক লোক ছিল, তারা কিন্তু তাকে দেখলো, তারা তাকে ধরার চেষ্টা করলো। তখন সে তাদের হাত থেকে বাঁচার জন্য সে পালিয়ে গেল হোটেল ছেড়ে। ইন দ্য প্রসেস হি আর্মস হিমসেলফ উইথ অ্যান আয়রন পাইপ। এবার দেখো ওকে লোকে তাড়া করেছে, সবাই বুঝে গেছে
যে চুরিটা ওই করেছে ইনভিজিবল হয়ে। এবার তাকে সবাই তাড়া করলো। এবার নিজেকে বাঁচানোর জন্য সে কী করলো, সে একটা হাতে লোহার পাইপ নিয়ে দৌড়াতে শুরু করলো। When a man follows the floating pipe and accidentally forces the invisible man into thorn bushes, the invisible man commits his first murder. তাহলে একজন লোক কী হলো, একজন লোক সে রাস্তা দিয়ে যাচ্ছিল, সে দেখছে একটা পাইপ ভেসে ভেসে যাচ্ছে। তাহলে পাইপটা বেসিক্যালি ধরে আছে কে, পাইপটা বেসিক্যালি গ্রিফিন ধরে আছে। আর গ্রিফিন যেহেতু নিজেকে আনড্রেস করে ফেলেছে তাই সে ইনভিজিবল হয়ে গেছে, তার ব্যান্ডেজারে সব খুলে দিয়েছে, ওই যে গ্রিফিনকে আমরা কেউই দেখতে পাচ্ছি না। এবারে একজন লোক তাকে ফলো করছিল। এবারে কি হলো, ফলো যেহেতু করছিল, এবারে ফলো করতে করতে সে অ্যাক্সিডেন্টালি সে গ্রিফিনকে ধাক্কা মেরে ফেলে দেয় কোথায়, একটা কাঁটার ঝোপের মধ্যে, এবং সেখানে গ্রিফিন তাকে অ্যাটাক করে এবং সেই লোকটিকে সে মার্ডার করে দেয়। তাহলে ইনভিজিবল ম্যান তার প্রথম মার্ডার করে ফেললো। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি গ্রিফিন কিভাবে অসৎ পথটাকে তার জীবন ধারণের জন্য বেছে নিচ্ছে। নেক্সট কি হচ্ছে দেখো, নেক্সট আমরা দেখতে পাচ্ছি দেন দেয়ার গ্রিফিন কোয়েকার্স এ ট্র্যাম্প থমাস মার্ভেল ইনটু বিকামিং হিজ অ্যাসিস্ট্যান্ট। তারপর গ্রিফিনের সেখানে পরিচয় হলো একজন ভবঘুরে লোকের সাথে, তার নাম হচ্ছে থমাস মার্ভেল। এবং সে মার্ভেলকে বলল যে মার্ভেল তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। উইথ মার্ভেল হি রিটার্নস টু দ্য ভিলেজ টু রিকভার 3 নোটবুকস দ্যাট কন্টেইন রেকর্ডস অফ হিজ এক্সপেরিমেন্টস। তাহলে সে কী করলো, সে তো গ্রামে আর যেতে পারবে না, কারণ গ্রামের লোক তাকে তাড়া করেছে, গ্রামের লোক সবাই জেনে গেছে সেই চুরি করেছে। তো সেই মার্ভেলের সাহায্য নিয়ে সে ইনভিজিবল হয়েই সে গেল কোথায়, গ্রামে। সে গ্রামে কি করতে গেল, তার বইগুলো আনার জন্য। কোন বইগুলো, যে বইগুলোতে তার এক্সপেরিমেন্ট সম্পর্কে লেখা আছে। এ তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে গ্রিফিন তো ইনভিজিবল, তাহলে সে কেন গ্রামে যেতে পারবে না। তো দেখো ওই যে হোটেলে সে থাকতো, সেই হোটেলের নিশ্চয়ই দরজা জানালা আর খোলা থাকবে না, দরজা জানলা সমস্ত বন্ধ করা থাকবে, লক করা থাকবে। তাহলে গ্রিফিন তো সেখানে ঢুকতে পারবে না। সে ইনভিজিবল ম্যান হলেও সে তো আর ভগবান নয়, সে তো ভূত নয়, সে মানুষ, সে জাস্ট ইনভিজিবল, বাট বাকি সবই তো রয়েছে। সেই কারণে তাকে মার্ভেলের সাহায্য নিতে হলো। When Marvel attempts to betray the invisible man to the police, Griffin chases him to the seaside town of Port Bardock, threatening to kill him. এদিকে মার্ভেল কিন্তু ভেতরে ভেতরে প্ল্যান করলো, কি প্ল্যান করলো, যে গ্রিফিনকে পুলিশের হাতে দিয়ে দেবে। এটা গ্রিফিন জেনে গেল। গ্রিফিন জেনে যাওয়ার পর তাড়া করলো কাকে, মার্ভেলকে। মার্ভেলকে কোথায় তাড়া করলো, পোর্ট বার্ডকের দিকে, যেটা হচ্ছে একটা সিসাইড টাউন, এবং থ্রেট করলো মার্ভেলকে যে মার্ভেল তোমাকে আমি মেরে ফেলবো তুমি যদি এটা করেছো। মার্ভেল এসকেপস টু এ লোকাল ইন অ্যান্ড ইজ সেভড বাই দ্য পিপল অ্যাট দ্য ইন, বাট গ্রিফিন এসকেপস। এটা মার্ভেলকে বাঁচিয়ে নিল কারা, ওখানে একটা ইন ছিল, একটা সরাইখানা ছিল, সেই সরাইখানার লোকেরা, কিন্তু গ্রিফিন সেখান থেকে পালিয়ে গেল। মার্ভেল লেটার গোজ টু দ্য পুলিশ and tells them of this invisible man, then requests to be locked up in a high security jail. তাহলে মার্ভেল কি করলো, মার্ভেল পুলিশের কাছে গিয়ে সেই ইনভিজিবল ম্যানের কথা বলল, এবং সে নিজে প্রচণ্ড ভয়ে রইল, এবং সে পুলিশকে রিকোয়েস্ট করলো তাকে যেন জেলের ভেতরে রাখা হয়, যাতে তাকে ওই ইনভিজিবল ম্যান কোনো ক্ষতি না করতে পারে। নেক্সট কি হচ্ছে দেখো, Griffin furious attempt to avenge his betrayal leads to his being shot. তাহলে গ্রিফিন ওই পুলিশ স্টেশনেও চলে গেল অ্যাভেঞ্জ করার জন্য, বদলা নেওয়ার জন্য মার্ভেলের সাথে। পুলিশ তাকে তাড়া করলো, পুলিশ তার ওপর ফায়ারিংও করলো। হি টেক্স শেল্টার ইন এ নিয়ার বাই হাউস দ্যাট টার্নস আউট টু বিলং টু ডক্টর কেম্প, আ ফর্মার অ্যাকোয়েন্টেন্স ফ্রম মেডিকেল স্কুল। সে ছুটে গিয়ে লুকিয়ে পড়লো কোথায়, একটা কাছের বাড়িতে। সেই বাড়িটা কার, ডক্টর কেম্পের বাড়ি। এই ডক্টর কেম্পকে, এই ডক্টর কেম্প হচ্ছে গ্রিফিন যখন মেডিকেল সায়েন্স পড়তো তখন ডক্টর কেম্প ছিল তার বন্ধু, সে হচ্ছে তার ফর্মার অ্যাকোয়েন্টেন্স। টু কেম্প হি রিভিলস হিজ ট্রু আইডেন্টিটি, কেম্পকে সে তার আইডেন্টিটি বলল। গ্রিফিন ইজ এ ফর্মার মেডিকেল স্টুডেন্ট হু লেফট মেডিসিন টু ডিভোট হিমসেলফ টু অপটিক্স। গ্রিফিনও একজন কী ছিল, ফর্মাল মেডিকেল স্টুডেন্ট ছিল,
সে মেডিসিন ছেড়ে দেয়, সে মেডিকেল লাইন ছেড়ে দেয়, মেডিকেল লাইন ছেড়ে সে সায়েন্সের অপটিক্যাল লাইনে চলে আসে। অপটিক্যাল মানে আমাদের ভিশন, আমরা এই যে দেখতে পাচ্ছি তাকে অপটিক্যাল লাইন বলা হয়। এবং সে অপটিক্স নিয়ে গবেষণা শুরু করে এবং সে কি করে ইনভিজিবল হওয়া যায় সেটাকে নিয়ে সে বেসিক্যালি গবেষণা করতে শুরু করে। তো সে ডক্টর কেমকে সবই বলল। নেক্সট কী হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে গ্রিফিন টেলস কেম দ্য স্টোরি অফ হাউ হি বিকেম ইনভিজিবল। গ্রিফিন ডক্টর কেমকে বলল যে সে কীভাবে ইনভিজিবল হয়েছে। হি এক্সপ্লেন্স হাউ হি ইনভেন্টেড কেমিক্যালস ক্যাপেবল অফ রেন্ডারিং বডিজ ইনভিজিবল হুইচ হি ফার্স্ট ট্রাইড অন এ ক্যাট দেন হিমসেলফ। সে বলল যে সে কীভাবে কেমিক্যালগুলো আবিষ্কার করেছে, যে কেমিক্যালগুলোর মাধ্যমে সে কী করতে পারছে, হিউম্যান বডিকে বা যে কোনো বডিকে ইনভিজিবল বানানোর চেষ্টা বানাতে পারছে। এবং প্রথমে সে তার এক্সপেরিমেন্ট ট্রাই করে কিসের ওপর, একটা বিড়ালের ওপর। বিড়ালের ওপর ট্রাই করার পর সে যখন দেখে সাকসেস তখন সে নিজের ওপর ট্রাই করে। গ্রিফিন বার্ন ডাউন দ্য বোর্ডিং হাউস হি ওয়াজ স্টেইং ইন along with all the equipment he had used to turn invisible to cover his tracks, but he soon realized that he was ill-equipped to survive in the open. তাহলে কি হলো, এবার গ্রিফিন আবিষ্কার করার পর দেখলো যে সে আবিষ্কার করেছে এবং এই আবিষ্কারটা যেন অন্য কেউ আর না পেয়ে যায়, সে কারণে সে যে বাড়িটার মধ্যে ছিল সেই বাড়িটাকে আগুন ধরিয়ে দিল এবং সেই বাড়িটা সমস্ত তার ইকুইপমেন্টগুলোকে সে নষ্ট করে দিল যেগুলো দিয়ে সে ইনভিজিবল হয়েছে। কিন্তু সে কিছুদিন পরেই জানতে পারলো যে সে টোটাল যে ইনভিজিবল হয়েছে সেখানে কিছু মিস্টেক রয়ে গেছে। কারণ সে তো ইনভিজিবল হয়ে গেছে, বাট সে ভিজিবল কি করে হবে সেটা সে বুঝতে পারছে না। সে ভিজিবল হওয়ার জন্যই সে কি পরে আছে, ব্যান্ডেজ পরে আছে। সে নিজেকে ভিজিবল আর করতে পারছে না, সে টোটালি ইনভিজিবল হয়ে গেছে। তো সে দেখলো বেশ মুশকিল। হি অ্যাটেম্পটেড টু স্টিল ফুড অ্যান্ড ক্লোথেস ফ্রম এ লার্জ ডিপার্টমেন্ট স্টোর অ্যান্ড ইভেন্চুয়ালি স্টোল সাম ক্লোদিং ফ্রম এ থিয়েট্রিক্যাল সাপ্লাই শপ অন ড্রুরি লেন অ্যান্ড হেডেড টু ইপিং টু অ্যাটেম্প টু রিভার্স দ্য ইনভিজিবিলিটি। তাহলে সে কী করলো, সে কিছু খাবার এবং জামা কাপড় চুরি করলো এবং সে কিছু থিয়েট্রিক্যাল সাপ্লাই চুরি করলো একটা দোকান থেকে, যে দোকানটা কোথায় অবস্থিত, ড্রুরি লেনে অবস্থিত। এবং সেই সব চুরি করে সে ইপিং চলে গেল। ইপিংয়ে গিয়ে সে আবার তার ওই ইনভিজিবিলিটিটাকে রিভার্স করার জন্য, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সে ওখানে গিয়ে রিসার্চ শুরু করলো যে কীভাবে সে ভিজিবল হবে, তার ওপর সে রিসার্চ শুরু করলো। হ্যাভিং বিন ড্রাইভেন সামওয়াট আনহাইন্ড বাই দ্য procedure and his experiences, he now imagines that he can make Kemp his secret confederate, describing a plan to begin a reign of terror by using his invisibility to terrorize the nation. এবারে কিন্তু গ্রিফিনের মনে একটু শয়তানি জাগলো। সে এতদিন অবধি চুরি ছিনতাই এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু সে এবারে কেম্পকে বলল তার সিক্রেটের কথা এবং বলল যে সে একটা প্ল্যান করছে। সে কি প্ল্যান করছে, রেইন অফ টেরর। সে সারা ওয়ার্ল্ড জুড়ে একটা টেরর তৈরি করবে। তো দেখো বুঝতেই পারছি আমাদের এইচজি ওয়েলস যে পিরিয়ডের লোক, যে পিরিয়ডে এটা লেখা হয়েছে সেই পিরিয়ড থেকেই মোটামুটি সারা ওয়ার্ল্ডে একটা টেরর সৃষ্টি হচ্ছে। সারা ওয়ার্ল্ডে কিন্তু একটা ঝামেলা, মারামারি, ওয়ার্ল্ড ওয়ার, সে কিন্তু তখন থেকেই একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হচ্ছে। তাহলে এই যে আমাদের গ্রিফিনের এই রেইন অফ টেরর, এই যে টেরোরিজম সারা দেশ জুড়ে ক্রিয়েট করার ব্যাপারটা, এটা কিন্তু ওটার একটা রেফারেন্স। তাহলে গ্রিফিন প্ল্যান করলো যে সে ডক্টর কেম্পকে সাথে নিয়ে সে কী করবে, রেইন অফ টেরর একটা সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে একটা তার ইনভিজিবিলিটিকে কাজে লাগিয়ে টেরর বা ভয়ানক বা ভয়াবহতা সৃষ্টি করবে। নেক্সট কী হচ্ছে দেখো, কেম্প হ্যাজ অলরেডি ডিনাউন্সড গ্রিফিন টু দ্য লোকাল অথরিটিজ অ্যান্ড ইজ ওয়েটিং ফর হেল্প টু অ্যারাইভ অ্যাজ হি লিসেন্স টু দিস ওয়াইল্ড প্রপোজাল। কেম্প কিন্তু অলরেডি পুলিশকে খবর জানিয়ে দিয়েছে এবং কেম্প তো আরও বেশি পাগল হয়ে যাচ্ছে যখন গ্রিফিনের এই ভয়ানক প্রস্তাব শুনছে যে গ্রিফিন কী করতে চায়, চারিদিকে টেরোরিজম ক্রিয়েট করতে চায়। এটা তাকে ঘাবড়ে দিচ্ছে।
When the authorities arrive at Kemp's house, Griffin fights his way out and the next day leaves a note announcing that Kemp himself will be the first man to be killed in the reign of terror. এবার অথরিটি চলে আসছে, পুলিশ অথরিটি কেম্পের বাড়িতে। তো গ্রিফিন কোনো রকমে সেখান থেকে তাদের সাথে মারপিট করে কোনো রকমে তার ইনভিজিবিলিটিকে কাজে লাগিয়ে পালিয়ে যাচ্ছে। নেক্সট কি হচ্ছে, নেক্সট সে একটা চিঠি লিখে দিয়ে যাচ্ছে কেম্পকে এবং বলছে যে কেম্প, আমি যে আমার রেইন অফ টেররটা শুরু করব, সেখানে তুমি হবে প্রথম মানুষ যাকে আমি খুন করব, তোমাকে দিয়ে আমি আমার টেরোরিজম শুরু করব। কেম্প, a cool-headed character, tries to organize a plan to use himself as bait to trap invisible man, but a note that he sends is stolen from his servant by Griffin. তাহলে কেম্প কিন্তু খুব ঠান্ডা মস্তিষ্কের মানুষ। সেটা প্ল্যান করছে যে গ্রিফিনকে কিভাবে ফাঁসানো যায়। তো সে নিজেকে একটা বেট মানে কি টোপ হিসাবে রাখছে এবং সে পুলিশকে একটা চিঠি লিখে পাঠাচ্ছে যে আমি নিজেকে টোপ হিসাবে রাখবো, গ্রিফিন আমার জন্য আসবে, তখন আপনারা ওকে অ্যারেস্ট করবেন। কিন্তু সে যে চিঠিটা লিখে পাঠাচ্ছে পুলিশের কাছে, সেটা চাকরকে দিয়ে পাঠাচ্ছে, সেটা কিন্তু গ্রিফিন পেয়ে যাচ্ছে। গ্রিফিন কিন্তু সেই চাকরের কাছ থেকে চুরি করে নিচ্ছে এবং কেম্পের সমস্ত প্ল্যান কিন্তু জেনে যাচ্ছে গ্রিফিন। নেক্সট কী হচ্ছে দেখো, গ্রিফিন shoots and wounds a Scotland Yard inspector who comes to Kemp's aid, then breaks into Kemp's house. নেক্সট আমরা দেখতে পাচ্ছি গ্রিফিন গুলি মারছে। কেম্পের বাড়িতে পুলিশ আছে, কারণ একটা বেট হিসাবে কেম্প নিজেকে ইউজ করছে, কিন্তু গ্রিফিন কি করছে, গুলি করছে। কাকে গুলি করছে? একজন স্কটল্যান্ড ইয়ার্ড ইন্সপেক্টরকে, যে কেম্পকে বাঁচাতে এসেছিল। তারপর সে কেম্পের বাড়ির ভেতর ঢুকে পড়ছে। কেম্প বোল্ডস ফর দ্য টাউন হোয়ার দ্য লোকাল সিটিজেনরি কাম টু হিজ এইড। কেম্প সেখান থেকে পালিয়ে যাচ্ছে টাউনের মধ্যে। টাউনের যারা লোকাল পিপল তারা কেম্পের সাহায্যের জন্য হাসছে। গ্রিফিন ইজ কর্নার্ড, সিজড অ্যান্ড স্যাভেজলি বিটেন বাই দ্য এনরেজড মব। গ্রিফিনকে কিন্তু এবারে সবাই ধরে ফেলছে। ধরে ফেলে তাকে কি করছে? তাকে প্রচণ্ড পিটাচ্ছে সবাই। তাকে সবাই মিলে ধরে ফেলছে এবং তাকে সবাই পিটিয়ে আধমরা করে দিচ্ছে। উইথ হিজ লাস্ট ওয়ার্ডস বিং এ ডেসপারেট ক্রাই ফর মার্সি। গ্রিফিন বারবার বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, কিন্তু গ্রামের লোকে তাকে ধরে ফেলেছে, তাকে বেঁধে ফেলেছে, তাকে বেঁধে তাকে পেটাচ্ছে। তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তাকে আন্দাজ করে তাকে এক জায়গায় বেঁধে রেখেছে এবং বেঁধে তাকে পেটাতে শুরু করেছে। Despite Griffin's murderous actions, Kemp urges the mob to stand away and tries to save the life of his assailant, though it is not meant to be. কিন্তু কেম্প সেই লোকদের বলছে যে না, ওকে ছেড়ে দেওয়া হোক, ওকে যেন মেরে না ফেলা হয়। কেম্প কিন্তু তার প্রাণ ভিক্ষা চাইছে, কার? গ্রিফিনের। নেক্সট কি হচ্ছে? The invisible man's battered body gradually becomes visible as he dies, pitiable in the stillness of death. আস্তে আস্তে গ্রিফিন কিন্তু মরে যাচ্ছে এবং গ্রিফিন যখন মরে যাচ্ছে তখন তার ইনভিজিবল বডিটা আস্তে আস্তে সবার সামনে ভিজিবল হচ্ছে এবং সবারই তার প্রতি খুবই পিটি আসছে, তার প্রতি সবারই খুবই করুণা আসছে। আর লোকাল পুলিশম্যান shouts to have someone cover Griffin's face with a sheet. তখন একজন লোকাল পুলিশম্যান বলছে যে তোমরা কেউ গ্রিফিনের মুখে একটা কাপড় দিয়ে দাও, তাহলে যাতে গ্রিফিনকে ডেড বডিটা এইভাবে অদ্ভুতভাবে পড়ে না থাকে, কারণ মরে গেছে আর তার প্রতি কোনো সত্যতা নেই, তার উপর একটা কাপড় দিয়ে দাও। তাহলে দেখো আমরা দেখতে পেলাম যে শহরের লোকেরা গ্রিফিনকে পিটিয়ে মেরে ফেললো, গ্রিফিন মরে যাওয়ার পর ভিজিবল হয়ে গেল। নেক্সট কি দেখতে পাচ্ছি? নেক্সট দেখতে পাচ্ছি দেখো এপিলোগ। আমাদের এই নভেলে একটা এপিলোগ আছে। ইন দ্য এপিলোগ, নভেলের ওই শেষ পার্টে আমরা জানি এপিলোগ কাকে বলে। প্রোলোগ হচ্ছে শুরু, স্টোরি হচ্ছে মিডল, আর এপিলোগ হচ্ছে লাস্ট পার্ট। তাহলে এপিলোগ মানে লাস্ট পার্ট। ইন দ্য এপিলোগ ইট ইজ রিভিলড দ্যাট মার্ভেল হ্যাজ সিক্রেটলি কেপ্ট গ্রিফিনস নোটস অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দ্য স্টোলেন মানি হ্যাজ নাও বিকাম আ সাকসেসফুল বিজনেস ওনার রানিং দ্য ইনভিজিবল ম্যান ইন। তাহলে মার্ভেল, ওই যে মার্ভেল, প্রথমেই যে মার্ভেল যে নিজেকে পুলিশের কাছে সমর্পণ করেছিল, যে বলেছিল আমাকে জেলে রেখে দাও, সে গ্রিফিনের সমস্ত চুরি করা টাকা পয়সা পেয়ে গেছে।
এবং সে বড়লোক হয়ে গেছে, এবং সে গ্রিফিনের ওই যে এক্সপেরিমেন্ট বা রিসার্চ এক্সপেরিমেন্ট যে বুকগুলো সেগুলো সে চুরি করে নিয়েছে, এবং সে এখন একটা হোটেল খুলেছে। সে হোটেলের নাম দিয়েছে ইনভিজিবল ম্যান ইন, এবং সে খুব সুন্দরভাবে সেখানে জীবনযাপন করছে। However, when not at work running his inn, Marvel sits in his office trying to decipher the notes in the hopes of one day recreating Griffin's work. এইদিকে মার্ভেল কি করে, যখন যেদিন হোটেল বন্ধ থাকে বা হোটেল ছুটি থাকে যে সময়ে, তখন সে কিন্তু রিসার্চ করে ওই গ্রিফিনের রিসার্চ পেপারগুলোকে নিয়ে, এবং সে মনের মধ্যে একটা আশা রাখে যে যাতে সেও একদিন এই গ্রিফিনের যে ইনভিজিবিলিটি সেই ক্ষমতাটা সে অর্জন করতে পারে। বিকজ সেভারাল পেজেস ওয়ার অ্যাক্সিডেন্টালি washed clean during Marvel's chase of Griffin, since the remaining notes are coded in Greek and Latin, and since Marvel has no comprehension of even the basic mathematical symbols he sees in the notes, he is completely incapable of understanding them. কিন্তু সে সেই বইটিকে পড়তে পারে না। কেন পারে না? কারণ কিছু পেজ বইটির মুছে গেছে। কি করে মুছে গেছে? যখন ওই গ্রিফিন তাড়া করেছিল মার্ভেলকে, ওই ধাক্কাধাক্কি তাড়াহুড়োতে ওই বইয়ের কিছু পাতা নষ্ট হয়ে গেছে, প্লাস বইটির ম্যাক্সিমাম ওয়ার্ড গ্রিক এবং ল্যাটিন ভাষায় লেখা হয়েছে, এবং সেখানে যে অঙ্কগুলো রয়েছে, অঙ্কের যে সিম্বলগুলো রয়েছে, সেগুলো কিন্তু টোটালি আমাদের কি বলবো আননোন, আমাদের মার্ভেলের কাছে টোটালি আননোন। সেই কারণে মার্ভেল কখনোই কিন্তু এই ব্যাপারটার মিনিংটা কখনোই বুঝতে পারছে না, সে কখনোই গ্রিফিনের থিওরিটাকে রিয়েলাইজ করতে পারছে না। তাহলে এখানেই শেষ হয়ে গেল আমাদের নভেল দ্য ইনভিজিবল ম্যান। তো দেখো আমরা এই নভেলে কী কী পেলাম। আমরা নভেলে বেসিক্যালি পেয়ে গেলাম যে কীভাবে একটা সায়েন্স ফিকশন যে ব্যাপার স্যাপার বা সায়েন্স ফিকশন যে সেই জটাকে আমাদের প্রেজেন্ট করলেন আমাদের রাইটার এইচজি ওয়েলস। দেখো কত সুন্দর তিনি গ্রিফিনের ইনভিজিবিলিটি এবং সেটার মাধ্যমে গ্রিফিনের মধ্যে একটা হিউম্যান টাচও তিনি দিয়েছেন। তিনি কিন্তু গড লাইক ক্যারেক্টার তৈরি করেননি, তিনি কিন্তু হিউম্যান ক্যারেক্টার তৈরি করেছেন। ওই জন্য তিনি কিন্তু গ্রিফিনের মৃত্যুটা দেখিয়েছেন, এবং তিনি দেখিয়েছেন যে গ্রিফিন ইজ রিচেবল। কত সুন্দরভাবে তিনি একটা অ্যাটমসফিয়ার তৈরি করলেন আমাদের এই নভেলে। তো চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। সবাই ভালো থেকো, টাটা।